এখন তো আসলে তরুণ প্রজন্মের প্রসঙ্গটা চলেই আসে। সেই জায়গা থেকে যে আমরা গণঅভ্যুত্থানের কথা যেহেতু আপনি বললেন, গণঅভ্যুত্থান তো সেই না পাওয়ার বেদনা থেকেই হচ্ছে বারবার এবং পাওয়ার আকাঙ্ক্ষা থেকেই হচ্ছে। সেই জায়গায় যদি আমরা কথা বলতে চাই যে তরুণ প্রজন্ম সেই যে মুক্তির যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা এবং মুক্তিযুদ্ধ ৭১-এ যদি আমরা ফিরে যাই, তাহলে ৭১-কে তরুণ প্রজন্ম কিভাবে দেখে সেই প্রসঙ্গটা আমি আপনার কাছে শুনবো। পাশাপাশি এখন তো আমরা আসলে ৭১ নিয়ে অনেক বয়ান শুনছি। শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিলেন, পতিত আওয়ামী লীগ তারা ৭১-কে করায়ত্ত করতে চেয়েছে, দলীয় সম্পদ হিসেবে বিজয় যেন তাদেরই ছিল, সেভাবেই আমরা দেখেছি একটি বয়ান সামনে আনার চেষ্টা করেছিল। এখন আমরা শুনছি একটি ভিন্ন বয়ান, যেটা আসলে ভারতের সাথে যুদ্ধ ছিল বলেই একটি দল সমর্থন করেনি, এবং আমরা মোদিকে টুইট করতে দেখি, বিজয়ের শুভেচ্ছা দিতে দেখি, পাশাপাশি আবার সেই একই কথা কিন্তু এন্ডোর্স করছে উল্টোভাবে। আমরা দেখছি এখানে একটি ধর্মভিত্তিক রাজনৈতিক দল, যদি খুব সরাসরি বলে জামাত ইসলাম, সেই কথাটি বলছে বারবার, যেটা ভারতের সাথেই যুদ্ধ ছিল। এই যে এত বয়ান, এই বয়ানের মধ্যে আসলে তরুণরা সত্যটাকে খুঁজে পাবে কিভাবে? তরুণরা সত্যটা খুঁজে পাবে প্রবীণদের মতো করেই। ধরুন, তরুণদের এইটা কোনো একটা ইতিহাসের বয়ান সঠিকভাবে বা কাছাকাছি সঠিকভাবে বুঝবার জন্য পরিশ্রম করতে হয়, বইপত্র পড়তে হয়, গবেষণার ফলাফলগুলি পড়তে হয়, নানান বয়ানগুলিকে নিজের কাণ্ডজ্ঞান দিয়ে পরীক্ষা করতে হয়। ফলে তরুণদেরকে এইটা জানবার জন্যে, যেমন ধরুন যারা খুব ধর্মপরায়ণ মানুষ, তারা কি ইসলামের ইতিহাস জানেন না? তো ইসলামের যখন আবির্ভাব ঘটে তখন কি আমরা তখন জীবিত ছিলাম? তাহলে সেইটাকে জানা প্রতিটা ধর্মপরায়ণ মানুষের একটা কর্তব্য, বা ধর্ম এমনকি নাস্তিক মানুষদেরও কর্তব্য। তেমনি যেই ভূখণ্ডের মধ্যে আমরা বসবাস করি, সেই ভূখণ্ডের কিভাবে জন্ম হলো, কারা কী ধরনের লড়াই করেছে, তার একদিনে কোনো আন্দোলন সংগ্রাম বা যুদ্ধ সংগঠিত হয় না, কী করে এগুলি আস্তে আস্তে ওই জায়গায় গিয়ে পৌঁছলো, সেগুলো জানবার তার দেশপ্রেমিক কর্তব্য। ফলে তাদেরকে কষ্ট করেই জানতে হবে। এখন তাদেরকে সহযোগিতা করার জন্য মোটা দাগে এই অল্প সময়ের মধ্যে ২-৩টে জিনিস নিয়ে আমরা আলাপ করতে পারি। এক নম্বর, যে এই বয়ানটা নতুন করে সে অর্থে আসে নাই, প্রমিনেন্স পাচ্ছে এখন নতুন করে এই বিতর্কটা। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পরপরই আপনি লক্ষ্য করুন, বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধ শুধু জাতীয় যুদ্ধ ছিল না, জনযুদ্ধের ছিল বটে। কিন্তু এই যুদ্ধটা যেই দিন থেকে, মার্চ মাস থেকেই প্রথমে এটা আঞ্চলিক যুদ্ধে পরিণত হয়। কারণ হচ্ছে যে বাংলাদেশের প্রায় ১ কোটি মানুষকে ভারতে আশ্রয় নিতে হয়েছিল। ভারতেই প্রবাসী সরকার গঠন করে সেখান থেকে রাজনৈতিকভাবে সেই নেতৃত্বকে যুদ্ধের রাজনৈতিক দিগদর্শন দিতে হয়েছিল। ফলে এই ভারতে পদার্পণ করার, বা আমি এইভাবে বলি, যেই মুহূর্তে তাজউদ্দিন আহমেদ ভারতের পদার্পণ করলেন সীমান্ত দিয়ে, সেই মুহূর্ত থেকে এইটা আপনার একটা আঞ্চলিক যুদ্ধে পরিণত হয়। পাকিস্তান, ভারত এবং বাংলাদেশ এই অঞ্চলে একটা আঞ্চলিক যুদ্ধের রূপ পরিগ্রহণ করে। তারপরে তৎকালীন পৃথিবী মোটা দাগে ২ ভাগে বিভক্ত ছিল, আপনার পুঁজিতান্ত্রিক বিশ্ব এবং সমাজতান্ত্রিক বিশ্ব। সেখানে এটার পক্ষে বিপক্ষে অবস্থান গ্রহণের ব্যাপার আছে। একই সঙ্গে এটা আন্তর্জাতিক যুদ্ধেও পরিণত হয়, কারণ এক এক পক্ষকে সমর্থন বা অসমর্থন করেছে। তো এই বিষয়টা হচ্ছে যে ওই দিনই এইটা তো শুরু হয় নাই ২৫শে মার্চেই। এই ৪৮ সাল থেকে ভাষা আন্দোলন হয়ে, নানান ধরনের কৃষক আন্দোলন হয়ে, শ্রমিক আন্দোলন হয়ে, আপনার ৫৪ সালের আপনার নির্বাচন থেকে শুরু করে ৬২ সালের শিক্ষা আন্দোলন, মোটা দাগে কতগুলি বড় বড় আন্দোলন আমাদের এই ৭০-এর নির্বাচন পর্যন্ত এই জায়গাতে নিয়ে যায়। সেখানে বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন নেতা নানানভাবে আপনার এখানে অবদান রেখেছেন, এবং যে কোনো বড় ঘটনার সময় সেই সমস্ত পরিবর্তন সূচক আন্দোলনগুলিতে বিরোধী পক্ষ বরাবরই ছিলেন, এটা থাকবারই কথা। কিন্তু এখানে অস্বীকার করার কোনো পথ নাই, উচিত হবে না, যদি সত্য বয়ান তরুণরা জানতে চায় যে বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের যে গণতান্ত্রিক আন্দোলন, এই আন্দোলনকে শেষ মুহূর্ত পর্যন্ত মৌলানা ভাসানীর পাশাপাশি, মৌলানা ভাসানীর অসম্ভব অবদান আছে, কিন্তু শেষ পর্যন্ত এই জাতীয়তাবাদী আন্দোলনের শীর্ষ নেতৃত্ব হিসেবে শেখ মুজিবুর রহমান, যিনি পরে প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি হয়েছিলেন, তিনি
আবির্ভূত হয়েছিলেন, ইতিহাস তাকে ওই জায়গায় নিয়ে এসেছিল। অর্থাৎ আমি বলবো এই পর্যন্ত যে যদি একক কোনো ব্যক্তির কথা বলতে হয়, শেখ মুজিবুর রহমান অপরাপর রাজনৈতিক নেতাদের পাশাপাশি থেকেও সর্বশীর্ষে উঠে 70 সালের নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধকে স্বাধীনতার সংগ্রামের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে দিয়েছিলেন। এই যে আওয়ামী লীগ যে বয়ান তৈরি করেছে যে তার নেতৃত্বে স্বাধীনতা যুদ্ধ হয়েছে, এটার মধ্যে বিভ্রান্তিটা অন্য জায়গায়। আপনি লক্ষ্য করুন, স্বাধীনতা যুদ্ধের দ্বার প্রান্ত পর্যন্ত রাজনৈতিকভাবে শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে, তার সঙ্গে আরও অনেকের ভূমিকা ছিল, বাট শীর্ষ নেতৃত্বটা তারই ছিল, ওই পর্যন্ত দিয়ে গেছেন। তারপরে তিনি 25শে মার্চ রাতে সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করবার, যুদ্ধের মধ্যে নেতৃত্ব দেওয়ার জন্য সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন নাই। কিন্তু স্বাধীনতার যুদ্ধটা হয়েছে। স্বাধীনতার যুদ্ধটা হয়েছে রাজনৈতিকভাবে আওয়ামী লীগ এটার মধ্যে প্রিজাইড করেছে, নেতৃত্ব দিয়েছে। সেইখানে প্রধান রোল তাজউদ্দিন আহমদের। আপনি যে আর তার সঙ্গে কিন্তু এখানে আমি যদি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে স্বাধীনতার ঘোষণা, সেটা তাৎপর্য যদি আমি আপনার কাছে আমি এটা শেষ করি, হ্যাঁ আমি আসবো সে আপনার এই প্রশ্নে। তো এই যে রাজনৈতিক দল, আপনি আওয়ামী লীগের যে বয়ান আপনি লক্ষ্য করুন, সেখানে বামপন্থীদের বিরাট ভূমিকা ছিল আপনার স্বাধীনতার মানে সমস্ত সংগ্রামকে স্বাধীনতা সংগ্রাম পর্যন্ত পৌঁছে দেওয়ার। তার স্বাধীনতা যুদ্ধে তাদের অসাধারণ ভূমিকা ছিল, সেইটা আওয়ামী লীগ কখনো স্বীকার করে নাই। আওয়ামী লীগের কাছ থেকে আওয়ামী লীগ যেই ধরনের রাজনৈতিক দল এটা স্বীকার করার আশা করাও এখন বাতুলতা মাত্র। এই কারণে যে আওয়ামী লীগেরই দ্বিতীয় প্রধান নেতা তাজউদ্দিন আহমদের কোনো অবদানই তারা স্বীকার করে না, ফলে অন্যদেরটা স্বীকার করবে এটা তো কোনো হয় না। এটা একটা মনোপলাইজ করে একজনকে, শেখ মুজিবকে ঘিরে তার অবদানকে ছোটই করা হয়েছে, তাকে কাল্ট তৈরি করে। হ্যাঁ, কারণ এই কথাটা যেহেতু কেউ এখন আর বিশ্বাস করে না যে ওনার নেতৃত্ব হয়েছে, নেতৃত্ব একটা প্রত্যক্ষ ব্যাপার, এবং যেখানে যুদ্ধের নেতৃত্ব সিদ্ধান্ত দেওয়ার ব্যাপার, সিদ্ধান্ত পরিবর্তন করবার ব্যাপার, একটা প্রতিদিনকার ব্যাপার, ডে টু ডে অ্যাফেয়ার। একটা লোক 1000 মাইল দূরে থেকে এটা করতে পারে না, করা সম্ভব নয়। সেটা বলছে সামরিক নেতৃত্ব করেছে, রাজনৈতিক নেতৃত্ব করেছে, যারা এটা প্রত্যক্ষভাবে পরিচালনা করেছেন। কিন্তু এই যে স্বাধীনতার যুদ্ধের দ্বার প্রান্ত পর্যন্ত নিয়ে আসবার ক্ষেত্রে অবশ্যই শেখ মুজিব শেষ পর্যায়ে সবচেয়ে বড় ভূমিকা পালন করেছিলেন।